নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত জকের ধন। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত জকের ধন। শরৎকাল, নীল আকাশে সাদা মেঘের ভেলা বুঝতেই দেয় না যে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সব শেষ হয়ে গিয়েছে। উৎসব শেষ হলেও আকাশে বাতাসে তার রেশ যেন এখনো রয়েই গিয়েছে। আজ ছুটির দিনে আমার মঠ লেনে যাওয়ার কথা। কিশোরীর সঙ্গে আগেই কথা হয়ে গিয়েছিল। আজকে বিকেলের পর আমরা দুজন যে তান্ত্রিক তারানাথ চক্রবর্তীর বাড়িতে যাব তা আগে থেকেই স্থির হয়েছিল। সেই মতো বেরিয়েও পড়লাম। মঠ লেনে তারানাথের বাড়িতে পৌঁছে দেখি কিশোরী তখনও আসেনি। আমাকে দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। বলল, আরে কাকা বাবু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। তা আজকে আপনার আরেক সঙ্গীকে দেখতে পাচ্ছি না যে, উনি কোথায়? পরে আসবেন বুঝি? আচ্ছা, বাবা ভেতরের ঘরে একটা বিশেষ কাজে রয়েছেন, আপনি এখানে একটু বসুন, বাবা এক্ষুনি চলে আসবেন। আমি তার হাতে মোড়ের মাথার দোকান থেকে কিনে আনা বেগুনির প্যাকেটটা দিয়ে দিলাম। চারি সেগুলো নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরেই কিশোরী চলে এলো, আর তার কিছুক্ষণ পরেই এলো তারানাথ। চারিও চলে এলো 3 কাপ ধোয়া ওঠা গরম গরম লাল চা আর বেগুনি নিয়ে। চা আর বেগুনি খেতে খেতেই আমাদের 3 জনের মধ্যে কথা হতে লাগলো। কিছুদিন ধরেই অফিসে একটা কথা প্রায় শুনতে পাচ্ছিলাম। আজ এখানে সেই কথাই বললাম তারানাথ আর কিশোরীকে। শহরে একটা পুরনো বাড়ি নতুন করে করা হবে বলে ভাঙা হচ্ছিল। যাদের বাড়ি তাদেরই এক আত্মীয় আমাদের অফিসেই কাজ করে। তার মুখে শুনলাম সেই বাড়ি ভাঙতে গিয়ে নাকি বাড়ির নিচে একখানা বন্ধ ছোট ঘর পাওয়া গিয়েছে। সেখানে নাকি সিন্দুক ভর্তি সোনার গয়নাও পাওয়া গিয়েছে। অফিসে তো এই নিয়ে জোর আলোচনা হচ্ছে। কিশোরী হেসে বলল, আরে কি কাণ্ড, এই যে একেবারে গুপ্তধনের সন্ধান হে। আমি বললাম, কথাটা কতটা সত্যি আর কতটা রটনা সেটা আগে দেখতে হবে। তবে ঘটনাই হোক বা রটনাই হোক, অফিসে এখন এটা ছাড়া আর কোনো কথাই যেন নেই। কেউ কেউ তো আবার বলছে তারা নাকি একদিন সেই উদ্ধার হওয়া গুপ্তধন দেখতেও যাবে। কিশোরী কথাটা শুনেই তারানাথকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনার কি মনে হয় ঠাকুরমশাই, কথাটা সত্যি নাকি শুধুই গুজব? কিশোরীর কথা শুনে তারানাথ বলল, কিছুই দেখলুম না, শুধু তোমাদের মুখের কথা শুনে আমি কেমন করে বলি কথাটা সত্যি নাকি শুধুই গুজব। হ্যাঁ, তবে এমন ঘটনা যে সত্যি ঘটে না এরকমও নয়। তারানাথের কথায় আমি গল্পের গন্ধ পেলাম। বললাম, তা ঠাকুরমশাই, আপনার ঝুলিতে আছে নাকি এরকমের কোনো অভিজ্ঞতা? এই রকম বলতে তুমি ঠিক কি বলতে চাইছো? গুপ্তধন উদ্ধারের কাহিনী? গুপ্তধন সংক্রান্ত একটা ঘটনা একবার আমি জড়িয়ে পড়েছিলাম বটে। তোমরা যদি শুনতে চাও তাহলে বলতে পারি। তারানাথ গল্প বলবে আর সেই গল্প আমি বা কিশোরী শুনবো না, তা তো হতে পারে না। সত্যি কথা বলতে গেলে কি, এই যে আমরা দুজন প্রায় তারানাথের বাড়িতে আসি, তাতেও তার এই গল্পেরই আকর্ষণে। আমি কিছু বলার আগেই কিশোরী প্রায় ঝাঁপিয়ে পড়েই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলুন। গুপ্তধন পাওয়ার গল্প বলে কথা, তা শুনবো না সেটা কি হয়? কিন্তু কিশোরীর কথায় তারানাথ হঠাৎ গম্ভীর হয়ে গেল, কোনো কথাই বলল না। ব্যাপারটা বুঝতে পেরে আমি তাড়াতাড়ি বললাম, আহা কিশোরী, মাঝে মধ্যে তুমি যে কিসব বলো না, গল্প কেন হতে যাবে? ঠাকুরমশাই তো সব নিজের অতীত অভিজ্ঞতার কথাই বলেন। আপনি বলুন তো ঠাকুরমশাই, আপনি বলুন, কিশোরীর কথা একদম কান দেবেন না। বলেই আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। কিশোরীও ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু বলল না। এইবার দেখলাম তারানাথের মুখে হাসি ফুটেছে। সে বলল, আমাকে তোমরা এখন যেমন দেখছো, চিরটা কাল তো আর আমি এমন ছিলুম না। বয়স থাকতে থাকতে আমি এই ঘরে বসেই কত মানুষের যেমন হাত দেখেছি, কোষ্ঠী বিচার করেছি, তেমনি অনেক জায়গায় ঘুরেও বেরিয়েছি। একসময় ভবঘুরের মতো জীবন কাটাতুম। কখন কোথায় যে যেতুম, কোথায় থাকতুম, সেসবের কোনো ঠিক ঠিকানা থাকতো না।
সেসবের যেমন অনেক অসুবিধাও ছিল, সুবিধাও কিন্তু কিছু কম ছিল না। সুবিধা বলতে আমি বলতে চাইছি ওই বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হওয়া, বিভিন্ন ভৌতিক অলৌকিক এসব ঘটনার সাক্ষী হওয়া, সচক্ষে দেখা, প্রকৃতিকে আরো ভালো করেছে না, এইসব আর কি। তবে আমার কাছে যা সুবিধা তা যে তোমার কাছেও সুবিধাই হবে এমন কোনো কথা নেই। তবে এ কথাও ঠিক যে এত বিভিন্ন জায়গায় যাওয়ার কারণেই আজ আমার অভিজ্ঞতার ঝুলি ভরে উঠেছে। আর তোমাদেরকেও আমি সেসব কথা বলতে পারছি, তোমরাও শুনে আনন্দ পাচ্ছ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমরা এসব ভূমিকা শুনে হয়তো বিরক্তই হচ্ছ, কিন্তু কি বলো তো, এখন আমি বুড়ো হয়েছি, আমার কাছে আগের মতো লোকজন আর তেমন আসে না। তাই দুটো যে কথা বলবো এমন সুযোগও তো পাই না। এই তোমরা আসো তোমাদের কাছেই, তাই পুরনো দিনের কথাগুলো বলে একটু হালকা হই। তারানাথের কথা শুনে আমাদের দুজনেরই খারাপ লাগলো। কিশোরী বলল, আরে আপনি বলুন ঠাকুরমশাই, আমরা তো আপনার কথা শুনবো বলেই আপনার কাছে আসি নাকি। কিশোরীর কথায় আমিও ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। তারানাথ এইবার উঠে গিয়ে একটা সিগারেট, একটা দেশলাইয়ের বাক্স আর নারকেলের সেই অর্ধেক মালাটা নিয়ে আসলো, যেটাকে সে সিগারেটের ছাই ফেলবার জন্য ব্যবহার করে থাকে। তারপর সিগারেটটা ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে গল্প শুরু করল তারানাথ তান্ত্রিক। যখনকার কথা বলছি তখন আমার বয়স ছিল অনেকটাই কম, হাঁটার শক্তিও ছিল অনেক বেশি। মাইলের পর মাইল কোনো অসুবিধা ছাড়াই অক্লেশে হেঁটে যেতে পারতুম। এমনও হয়েছে যে সারাটা দিন আমি অনির্দিষ্টের পথে হেঁটে চলেছি। তারপর রাতের বেলায় কোনো মন্দিরে বা কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছি। তারপর ভোর হতে না হতেই আবার পথ খেয়েই আশ্রয় করেছি। এমনভাবে পথে যেতে যেতেই কত মানুষের সঙ্গে আলাপ হয়েছে, কত ঘটনার সম্মুখীন হয়েছি। আজ তোমাদের সেই রকমই একটা ঘটনার কথা বলবো। একবার হাঁটতে হাঁটতে অজয় নদের ধার দিয়ে যাচ্ছিলাম। তখন শরৎকাল। এরকমই একটা সময়, সদ্য পুজো শেষ হয়েছে, কিন্তু আকাশে বাতাসে তখনও পুজোর গন্ধ লেগে রয়েছে। অজয় নদের কাছে এখানে সেখানে কাশ ফুল ফুটে রয়েছে। হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেলুম। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে। আকাশে লালচে আভা ধরেছে। দেখলুম গ্রামের মেয়ে বউরা অজয় নদ থেকে জল নিয়ে কলসি কাঁখে ঘর পানে চলেছে। মেঠো পথ দিয়ে তারা হেঁটে চলেছে। কখনো কখনো সঙ্গে থাকা কলসি থেকে ছলাৎ ছলাৎ করে জল মাটিতে পড়ছে। সেই জলে মেঠো পথ ভিজে যাচ্ছে। নুপুর পরা পায়ে ঝংকার তুলে সেই ভিজে যাওয়া মেঠো পথ দিয়ে গ্রাম্য রমণীগণ এগিয়ে চলেছে। তাদের নিজেদের মধ্যে বাক্যালাপে, ঠুনকো হাসিতে, মস্করাতে সেই রঙিন দৃশ্যপট আরো রঙিন হয়ে উঠেছে। এসব দেখে আমার ভারী ভালো লাগলো। মনে হলো সেখানেই দুদণ্ড দাঁড়াই আর এই অপূর্ব দৃশ্য উপভোগ করি। সকলেই প্রায় গ্রামের পথে এগিয়ে গেলেও তখনও 2-3 মধ্যবয়স্কা রমণী ওই ঘাটের কাছেই ছিলেন। তারা ঘাট থেকে উঠে গ্রামের দিকে যাওয়ার পথে আমাকে দেখতে পেলেন। তাদেরই একজন আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কে গো বাছা? এখানে নতুন দেখছি যে তোমায়, আগে তো কখনো এই গায়ে তোমায় দেখিনি। তা এই গায়েরই কোনো বাড়ির কুটুম নাকি তুমি? বলুম, না মা, আমি এই গ্রামের কেউ নই। এই গ্রামের কোনো মানুষকে আমি চিনি না। ও, তাহলে এখানে কেন এসেছো? আমি ওই পথে পথে ঘুরতে ঘুরতে এই গ্রামে চলে এসেছি। আমি একজন পথিক। যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পথ চলি, তারপর কোথাও একটা আশ্রয় নিয়ে নিই। আজ রাতের বেলা এই গ্রামে আশ্রয় পেলে খুব ভালো হয় মা। তা বাছা, তোমার তো বয়স খুবই অল্প দেখছি।
এই বয়সেই তুমি পথে নেমেছো? আহ, আচ্ছা বেশ বেশ, তুমি গ্রামে এসো কেমন? কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। মনে রেখো, গ্রামে গিয়ে পদ্ম দিদির নাম করে আশ্রয় চাইলে তোমায় কেউ ফেরাবে না। আমার নাম পদ্ম। এখন আসি গো, কেমন? পদ্ম দিদি চলে গেল, সেই সঙ্গে তার সঙ্গে থাকা বাকি মহিলারাও চলে গেল। ঘাট ফাঁকা হয়ে গেল দেখে আমি বেশ কিছুক্ষণ বসে রইলুম সেই অজয় নদের তীরে। আকাশে তখন রঙের খেলা চলছে, চারপাশে কাশের বন, সব মিলিয়ে চমৎকার পরিবেশ। প্রকৃতি যেন দুই হাত ভরে ঢেলে সাজিয়েছে এই অঞ্চলটিকে। বসে বসে অনেকটা সময় বয়ে গেল। পৃথিবীর বুকে রাত নেমে এলো। নীল আকাশে একটা একটা করে অজস্র তারা ফুটে উঠল। এখন এখানে ঝিঝির ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। এভাবে আর বসে থাকা চলে না। রাতটুকু কোথাও একটা আশ্রয় নিয়ে আবার সকালে পথে নামতে হবে। রাতের আশ্রয়ের সন্ধানে আমি তাই গ্রামের ভেতরে যাওয়ার জন্য রওনা হলুম। অজয়ের তীর থেকে গ্রামের পথে একটু এগোতেই শঙ্খধ্বনি শুনতে পেলুম। আরও একটু এগোতে গ্রামের ভেতরে পৌঁছে দেখতে পেলুম ঘরে ঘরে গৃহবধূরা তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। আমি একটি ঘরের সামনে গিয়ে গৃহকর্তার খোঁজ করলুম। তিনি আসতেই রাতটুকুর জন্য কোথাও আশ্রয় পাওয়া যাবে কি না এটা তাকে জিজ্ঞাসা করলুম। উত্তরে তিনি আমায় সানন্দে জানালেন, অবশ্যই পাওয়া যাবে। আসুন আসুন, আমাদের ঘরেই আজকে রাতটা থেকে যান। আমিও রাজি হয়ে গেলুম। দেখে মনে হচ্ছিল বেশ অবস্থা সম্পন্ন গৃহস্থ বাড়ি। বাড়ির ভিতরে 5টি ঘর, সব ঘরই সুন্দর করে সাজানো। উঠোন তকতকে করে নিকোনো, উঠোনে ধানের গোলা। বাড়ির পিছনের দিকে 2টি পুকুর, একটি বড় আর একটি ছোট। সব মিলিয়ে চারিদিকে লক্ষ্মীশ্রী। আজ একটি রাতের জন্য এমন একটি বাড়িতে অতিথি হতে পেরে আমার খুব ভালো লাগতে শুরু করলো। কিন্তু তখনও তো জানি না এত সুন্দর সুবিশাল গৃহের কর্তা আর কর্ত্রীর মনে কি দুঃখ গোপন রয়েছে। একটু পরেই গৃহকর্ত্রী এলেন আমার সংবাদ নিতে। আপনি ব্রাহ্মণ সন্তান, আমরা অব্রাহ্মণ, তাই আপনাকে এই ঘরটিতে থাকতে দিয়েছেন আমার স্বামী। এই ঘরে আমরা কেউ থাকি না। নানান কারণে আমাদের গ্রামে যখন কোনো অতিথি আসেন তখন তাকে এই ঘরে থাকতে দেওয়া হয়। আপনার এই ঘরে থাকতে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার যে কোনো অসুবিধা হচ্ছে না এটা ওনাকে জানাতেই তিনি আবার বললেন, আপনি কি রাতে সপাক আহার করবেন? তাহলে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। আর যদি বলেন তাহলে গ্রামের ব্রাহ্মণ বাড়ি থেকেও আপনার আহারের বন্দোবস্ত করতে পারি। উত্তরে আমি তাকে জানালুম যে আমার খাদ্য গ্রহণ নিয়ে এত বাছবিচার নেই। তাই আমি যে বাড়িতে রয়েছি সেই বাড়ির কর্ত্রী আমাকে রাতে যা হোক খাবার দিলেই আমি তার সানন্দে গ্রহণ করব। আমার কথা শুনে তিনি খানিক বিস্ময় আর খানিক আনন্দ নিয়ে প্রস্থান করলেন। এরপর গৃহকর্তাও একবার এলেন আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেসব দেখতে। তারপর রাতে আহারের সময় তাদের সকলের সঙ্গে আমার দেখা হলো। সকলে বলতে কিন্তু শুধু গৃহকর্তা গৃহকর্ত্রী নয়, তাদের এক কন্যাও ছিল, তার সাথেও দেখা হলো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, আপনাদের কি এই একটিমাত্র কন্যা? উত্তরে গৃহকর্তা বললেন, না না, আমার 3 ছেলে আর একটি মেয়ে। ছেলেরা বড় হয়ে গিয়েছে, তাই তারা এই গ্রামেরই অন্য একটি বাড়িতে কিছু কাজে গিয়েছে। তারপর একটু থেমে কিছু একটা চিন্তা করে তিনি আবার বললেন, আসলে সেই বাড়িটাও আমাদেরই, এই গ্রামেরই অপর প্রান্তে বাড়িটি। আসলে সেটি আগে এই গ্রামের জমিদারদের অধীনস্থ ছিল, কিন্তু এখন সেই বংশের খুব কম মানুষজনই এই গ্রামে থাকেন। অবস্থা এমন হয়েছে যে জমি জমা সবই আছে, কিন্তু সেখানে বাস করার মতো মানুষ নেই। এখন
এই কিছু মাস হলো জমিদার সেটি বিক্রি করে দেবার চিন্তা ভাবনা শুরু করায় আমরাই বললাম যে আমরা বাড়িটি কিনে নিতে পারি। আমাদের কথা শুনে উনি তো রাজিও হয়ে গেলেন। তারপর আমরা বাড়িটা কিনে নিই। কিন্তু সমস্যা হলো, কালের নিয়মে বাড়িটির অবস্থা খুবই খারাপ। নতুন করে না তৈরি করলে সেটি একেবারেই বসবাসের অনুপযুক্ত। তাই এখন বাড়িটি ভাঙার কাজ চলছে, আর সেই কাজের তদারকি করতেই আমার 3 ছেলে ওখানে গিয়ে রয়েছে। ওই জমিতেই একটা ছোট্ট অস্থায়ী ঘর তৈরি করে ওরা 3 জনে রয়েছে ওখানে। ওদের মা দুপুরবেলা আর রাতের বেলার খাবার রান্না করে দিলে আমি গিয়ে ওদের খাবার দিয়ে আসি। কখনো কখনো লোক দিয়েও পাঠাই অবশ্য। আবার সময় সুযোগ করে ওরা নিজেরাও এই বাড়িতে এসে আমাদের সঙ্গে দেখা করে যায়, খেয়ে যায়। আজকেও রাতের খাবার দিয়ে একজনকে আমি ওদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি খেতে খেতেই সব কথা শুনছিল। গৃহকর্তাও খেতে খেতেই কথা বলছিলেন। তার স্ত্রী আর কন্যা খাবার পরিবেশন করতে আর তালপাতার পাখা দিয়ে আমাদের দুজনকে হাওয়া দিতে ব্যস্ত ছিলেন। ইতিমধ্যে আমি গৃহকর্তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে একটা কথা বোঝার চেষ্টা করছিল। ওর কপাল দেখে আমার মনে হচ্ছিল একই সঙ্গে কিছু প্রাপ্তিযোগ এবং পরিবারের কারোর স্বাস্থ্যহানির যোগ রয়েছে। এখন ওর মুখে এই নতুন বাড়িটি কেনার কথা শুনে বুঝতে পারলুম তাহলে সেটি তার প্রাপ্তিযোগ। বললুম, বলছি কি, কিছুদিনের মধ্যে কি আপনার পরিবারের কারো স্বাস্থ্য খারাপ হয়েছিল? আমার কথা শুনে উনি প্রায় চমকে উঠে বললেন, শরীর খারাপ? কই না তো, সেরকম তো কিছু ঘটেনি। কিন্তু আপনি এই কথা কেন বলছেন? সেরকম কিছু ঘটার কি সম্ভাবনা রয়েছে তাহলে? উত্তরে আমি কিছু বলার আগেই ওর স্ত্রী পাশ থেকে বললেন, শরীর খারাপ হয়নি ঠিকই, তবে 2 দিন আগে আমাদের ছোট ছেলে একটা ছোটোখাটো বিপদের মধ্যে পড়েছিল। তবে অবশ্য সেরকম কিছু হয়নি, তবে হতে পারতো। না না গিন্নি, ওটা সেরকম কোনো কথা নয়। ও তো হতেই পারে, শেষ পর্যন্ত তো আর কিছু হয়নি। গৃহকর্তা বললেন তার স্ত্রীর দিকে তাকিয়ে। তারপর আমার দিকে তাকিয়ে অল্প একটু হাসার চেষ্টা করে বললেন, আসলে মায়ের মন তো, তাই অল্প কিছু হলেই সেটাকে অনেক বড় করে দেখে আর কি। আপনাকে বললাম না, আমাদের ওই বাড়িটা ভাঙার কাজ চলছে। ওখানেই কাজের তদারকি করতে গিয়ে হঠাৎ করে একটা ইটের চাই খসে পড়ে। তবে কারোর বিশেষ কোনো আঘাত লাগেনি। আমার ছোট ছেলে কাছাকাছি দাঁড়িয়েছিল, তার পায়ের একটা আঙুলে একটু লেগেছে মাত্র। তবে সেটা বলার মতো কিছু নয়। আপনি যাকে স্বাস্থ্যহানি বলছেন সেটা তো একেবারেই নয়। শুনে আমি বললুম, তাহলেও আপনি আজকে রাতেই আমাকে আপনাদের সকলের জন্মগোষ্ঠী একবার দেখাবেন, কেমন? অবশ্যই তাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমি আপনার কোনো প্রাপ্তিযোগ এবং আপনার পরিবারের কারোর স্বাস্থ্যহানির যোগও দেখতে পাচ্ছি, তাই আপনাকে বললুম আর কি। আমার কথা শুনে তারা 3 জনেই অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। তখন আমি তাদের জানালুম যে আমি মানুষের জন্মকোষ্ঠী বিচার করতে পারি। এছাড়া মানুষকে দেখে কখনো কখনো তাদের আসন্ন বিপদের কথাও জানতে পারি। সকলের রাতের আহার গ্রহণ করা শেষ হলে গৃহকর্ত্রী সকলের জন্মছক আমাকে দিলেন। আমি তাদের জানালুম আমি সেই রাতেই সেগুলি বিচার করে দেখব সেখানে আসন্ন কোনো বিপদের সম্ভাবনা আছে কি না। পরের দিন ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখি গৃহকর্ত্রী আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছেন। আমাকে ঘরের বাইরে পার হতে দেখে তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন তার স্বামী বা ছেলে মেয়েদের কোনো বিপদ আছে কিনা। আমি উত্তর দেওয়ার আগেই গৃহকর্তাও ঘরের বাইরে বেরিয়ে এলেন। ওদের দুজনকেই জানালুম বড় আর ছোট ছেলের বিপদের সম্ভাবনা রয়েছে। আমি এও জানালুম তাদের সাথে আমি একবার দেখা করতে চাই। ওরাও আমার এই কথায় সম্মত হলেন। কিন্তু মানুষ ভাবে এক, কিন্তু হয় আর এক। আমরা সবে বেরোতেই যাব, এমন সময় দেখলুম
একটি লোক ছুটতে ছুটতে আমাদের দিকেই এগিয়ে আসছে। বাবু বাবু, ওদিকে সর্বনাশ হয়ে গিয়েছে। ছোট বাবু হঠাৎ মাথায় চোট পেয়েছেন, আপনি শিগগির চলুন। সে কি রে, কোথায় ছোট খোকা? তিনি সেইখানেই রয়েছেন। একজন ডাক্তার ডাকতে পাঠিয়ে আমি এইখানে এলাম আপনারে খবর দিতে। খবর শুনে গৃহকর্ত্রী উঠোনেই বসে পড়লেন। গৃহকর্তা একাই বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমার অনুরোধে আমাকেও সঙ্গে নিলেন। আপনি সেখানে গিয়ে এখন আর কি করবেন বলুন তো? এখন খোকার পাশে আমার থাকাটা খুব দরকার। ডাক্তার ডাকার দরকার এখন। আচ্ছা বেশ, তবুও আমি সেখানে যেতে চাই। আরও কোনো বড় বিপদ ঘটার আগে আমাকে সেখানে যেতে হবে। আমার অনুরোধ ফেলতে না পেরে তিনি আমাকে সঙ্গে করে নিয়েই চললেন। পথ বেশিক্ষণে নয়। গ্রামের পথ ভোরবেলায় খুবই সুন্দর, কিন্তু সেই মুহূর্তে প্রাকৃতিক শোভা উপভোগ করার মতো মানসিক অবস্থা আমাদের কারোরই ছিল না। আচ্ছা, আপনার এই ছেলের তো পায়ে আঘাত লেগেছিল, তাই না? হ্যাঁ, এই ছেলেরই। তবে তখন সেরকম কিছু হয়নি, কিন্তু আজ তো মনে হচ্ছে ভালোই আঘাত লেগেছে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, চোট ছোট হোক বা বড়, হাজার হোক নিজের সন্তান তো। তাই যতক্ষণ পর্যন্ত না ওখানে পৌঁছে নিজের চোখে তাকে দেখতে পাচ্ছি যে সে কেমন আছে, ততক্ষণ কোনো শান্তি নেই মনে। খুবই অশান্ত হয়ে রয়েছে মনটা। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা, তবুও একটা কথা বলবো, নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন। বিপদের সময় মাথা ঠান্ডা না রাখলে তো চলবে না। আমি তাকে যথাসম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলুম বটে, কিন্তু তাতে কোনো কাজ হলো বলে মনে হলো না। একবার আমার দিকে তাকিয়ে তারপর আবার তিনি হাঁটতে শুরু করলেন। কিছুটা পথ যাওয়ার পর গ্রামের আরেকজনের সঙ্গে দেখা হলো। কোথায় চললেন মিত্রমশাই? এত ভোর ভোর তো আপনাকে পথে দেখা যায় না। চলেছি ওই বাড়ির দিকে। ছোট ছেলে আমার মাথায় চোট পেয়েছে শুনলাম, ওদিকেই যাচ্ছি আমি। সে কি কথা, বেচারা। যান তাড়াতাড়ি তাহলে। তার বলার ধরনে এবং কণ্ঠস্বরে যথেষ্ট উৎকণ্ঠা প্রকাশ পেল। মিত্রমশাই, অর্থাৎ আমি যে বাড়িতে গত রাত থেকে অতিথি হয়ে রয়েছি এবং বর্তমানে যার সঙ্গে পথ হাঁটছি, তিনি এই মানুষটির সঙ্গে কথা বলার সময় দাঁড়াননি। পথ চলতে চলতেই কথা বলেছেন। অবশ্য এই পরিস্থিতিতে সেটাই স্বাভাবিক। এর অন্যথা হলেই বরং সেটা অস্বাভাবিক হতো। তা তিনি দাঁড়াননি বলে আমিও দাঁড়াইনি। এখন সেই লোকটি আমায় দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই ছোকরাটি কে মিত্রমশাই? একে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। এখন আবার এত ভোর ভোর আপনার সাথে কোথায় যাচ্ছে? তাঁর এই কথাতে মিত্রমশাই যথেষ্ট বিব্রত হলেন। বললেন, উনি আমাদের বাড়ির সম্মানীয় অতিথি। আপনি যদি আলাপ করতে চান তো করুন, কিন্তু আমি এখন আসি হালদার মশাই, না হলে ওদিকে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমার দিকে তাকিয়ে মিত্রমশাই বললেন, কিছু মনে করবেন না আপনি, আমাকে এগোতে হচ্ছে। দিনতারণ মিত্রের বাড়ি যাব বললেই যে কেউ আপনাকে আমার বাড়ি দেখিয়ে দেবে। কেমন, এখন আসি আমি। দিনতারণবাবু চলে গেলেন। আরে তুমি ওদিকে কি দেখছো? এদিকে আমার দিকে তাকাও হে ছোকরা। আমি কিন্তু আবার মিত্রমশাইয়ের মতো অত ভদ্রলোক নই। হালদার মশাইয়ের কথা শুনে আমার বেশ কৌতুক জাগলো মনে। এতদিন এত জায়গায় ঘুরেছি, কিন্তু এইভাবে এর আগে কেউ আমায় সম্বোধন করেছে বলে বা এইভাবে আমার সঙ্গে কথা বলেছে বলে মনে পড়ে না। আমিও খানিক কৌতুক করেই বললুম, সে কথা না বললেও চলতো। আপনি যে মিত্রমশাইয়ের মতো মানুষ নন তা আপনার কথাবার্তাতেই স্পষ্ট। বটে, এত বড় কথা? তিনি হঠাৎ মারমুখী হয়ে আমার দিকে তেড়ে এলেন, আর তখনই আমি তার মাথার পিছনে হঠাৎ একটা কালো ছায়া দেখতে পেলুম। এই ছায়া অশুভ। এই ছায়া অদূর ভবিষ্যতে আসন্ন কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। আমি সেই বিষয়ে তাকে সাবধান করে দেওয়ার জন্য বললুম, হালদার মশাই, সাবধানে থাকবেন কিন্তু, আপনার বিপদ আসন্ন। কিন্তু অদ্ভুতভাবে তিনি আমার কথার অন্য মানে বের করলেন এবং আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে উঠে বললেন,
তবে রে ছোকরা, তুমি আমায় হুমকি দাও? তুমি জানো আমি কে? জানো আমার কত ক্ষমতা? তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় হঠাৎ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন। আমি প্রথমটায় বিস্মিত হলেও অচিরেই বুঝতে পারলুম তার এইভাবে মাটিতে লুটিয়ে পড়ার কারণ। তার পায়ের দিকে তাকিয়ে দেখলুম একটা বিছে, তবে বিছেটাকে দেখে মনে হলো সেটা মরে পড়ে আছে। ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না। বিছেটা হালদার মশাইকে কামড়েছে, আর তারপর তার পায়ের চাপেই মারা পড়েছে। উফ! আরে এই ছোকরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছো? দেখতে পাচ্ছ না আমায় কি একটা সাপ খোপ কামড়েছে? উফ মাগো, আমি বোধহয় মরেই যাবো। হালদার মশাইয়ের ডাকে কাতরতা যতটা না ছিল, তার থেকেও বেশি ছিল তীব্র শ্লেষ। আমি উত্তরে কিছু বলতে যাব, তার আগেই তিনি আবার বলে উঠলেন, এই ছোকরা, করে তাকিয়ে দেখছোটা কি? আরে ডাকো, কাউকে ডাকো। আমি উত্তরে কিছু না বলে পাশে পড়ে থাকা মৃত বিছেটা সরিয়ে নিল। সেটা দেখতে পেয়ে হালদার মশাই বললেন, আহ, এই বিছেটাই তাহলে আমাকে কামড়েছে। মরেছে, বেশ হয়েছে। তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সেখানে গ্রামের আরো কয়েকজন মানুষ চলে এলেন। সাথে একজন বেশ গাঁট্টা গোট্টা মানুষ এলেন এবং বেশ গরম সুরেই বললেন, কি হয়েছে কাকা? মাটিতে শুয়ে কেন? কি ব্যাপার, পড়ে গেছো নাকি? এই ছেলেটাই বা কে? বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর, সাথে সেই লোকটিরও উত্তর হালদার মশাই দিলেন বটে, কিন্তু তার ফলে গ্রামের মানুষ আমার প্রতি বিরূপ হয়ে উঠল। আর বলো না, এই যে এই ছোকরা, ও আমাকে বললো আমার নাকি আসন্ন বিপদ রয়েছে, আর তারপরে এই কাণ্ড। একেবারে পড়ে গেলাম, আর তার সাথে বিষের কামড়ও খেলাম। মোটা লোকটা ভুঁড়িটা বাগিয়ে বেশ রংচং নিয়ে চোখ পাকিয়ে বলল, এই ছোকরা, কে তুমি? অভিশাপ দিচ্ছ? হ্যাঁ, কোত্থেকে না কোত্থেকে গ্রামে চলে এসেছে, আবার হুমকি দেওয়া। দাঁড়া সালা, মজা দেখাচ্ছি তোকে। বিপদের আঁচ বুঝতে পেরে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আমি আসলে আমি ওসব কথা কোনো লাভ হবে না। ধর ওটাকে, ধর, দে, ধরে দুঘা দে। সেই স্থূলকায় ব্যক্তিটি পরিবেশ এবং পরিস্থিতি দুটোকেই একেবারে উষ্ণ করে দিচ্ছিল। আমি পড়লুম মহাবিপদে। একে তো হালদার বলে লোকটা আমার নামে মিথ্যা অপবাদ দিল, তার উপর তার কথায় প্রভাবিত হয়ে উপস্থিত গ্রামের মানুষ আমার উপর রেগে গিয়ে আমায় হেনস্থা করতেই উদ্যত হলো। ভূত পিশাচ, বিভিন্ন অপদেবতা, অপশক্তি, এসবের সম্মুখীন হয়েছি অনেকবার। সেই পরিস্থিতি থেকে বেরিয়েও এসেছি, কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন। আমি দেখলুম মারমুখী জনতাকে এই মুহূর্তে থামাতে না পারলে অবস্থা আরো ঘোরতর হয়ে উঠবে। সেই মুহূর্তে অজয়ের পাড়ে হঠাৎ করেই পরিচয় হয়ে যাওয়া পদ্ম দিদির কথা মনে পড়ল আমার। বললুম, আচ্ছা, তোমরা পদ্ম দিদিকে চেনো? আমি তার পরিচিত, তাকে গিয়ে খবর দাও, তারানাথ তার সঙ্গে দেখা করতে চায়। আমার কথায় হঠাৎ গ্রামের মানুষগুলোর মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। তারা আমায় ছেড়ে দিয়ে নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করে বলা বলি করতে লাগলো। মোটা লোকটির গলাটিও হেড়ে, তাই ওই ফিসফিসানির মধ্যে দিয়ে তার কথাটি পরিষ্কার শুনতে পেলুম। এ কি করে পদ্মকে চিনল? পদ্ম দিদিকে তো তাহলে খবর দিতে হয়। পদ্ম দিদির নাম যখন বলছে তখন তো কে ছেড়েই দিতে হয়। হালদার কাকা তাহলে ঠিক বলছে না। কিন্তু হালদার মশাই মোটেই ভালো মানুষ নন। এই সবের মধ্যেও তিনি বলে উঠলেন, ছোকরা দিন তরুণ মিত্রের সাথে আসছিল, কোনোভাবে তার মুখেই বদ্দর নাম শুনে থাকবে। ওকে তোমরা ছেড়ে দিও না। বলতে বলতেই হালদার মশাই কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালেন। আর তখনই ঘটনাটা ঘটল। কোত্থেকে একটা দমকা হাওয়ার ঘূর্ণিঝড় উঠল, আর সেই সঙ্গে ধুলোর ঝড়। চোখের পলক ফেলতে না ফেলতেই সেই ঝড় থেমে গেল বটে, কিন্তু হালদার মশাইকে আবার মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেল। এই ঝড়ের মধ্যে পড়ে
হালদার মশাই সহ সেখানে উপস্থিত গ্রামের সকল মানুষ ক্ষণিকের জন্য হলেও কিছু দেখতে পাননি, কিন্তু আমি স্পষ্ট দেখলুম একজোড়া নীল চোখ সেই ঝড়ের কেন্দ্রে। হিংস্র দৃষ্টি ছিল সেই চোখ দুটিতে, আর সেই চোখ দুটি স্থির দৃষ্টিতে তাকিয়েছিল হালদার মশাইয়ের দিকে। ঝড় কেটে যেতে গ্রামের মানুষ যে যার নিজের চোখ রোগড়ে চোখ মেলে তাকালো। এই এ কি, কোথা থেকে ঝড় উঠলো? কিছু বুঝতে পারলি? ঝড়টা এলো আর গেল, এ কি? হালদারের কি হলো? স্থূলকায় লোকটি আরো একবার চোখটা ভালো করে রোগড়ে নিয়ে বলল, আরে তাই তো, কি হলো হালদার কাকার? তারা একবার হালদার মশাই আর একবার আমার দিকে তাকাতে তাকাতে নিজেদের মধ্যে ফিসফিস করে কিসব আবার আলোচনা করতে লাগলো। তারা নিজেদের মধ্যে ঠিক কি আলোচনা করছিল তা আমি শুনতে বা বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছিলুম যে কোনো কারণে তারা বেশ ভয় পেয়েছে। কিছুক্ষণ পরেই তাদের মধ্যে থেকেই সেই গাট্টা গোট্টা ব্যক্তিটি এগিয়ে এসে আমার প্রতি নমস্কার করে বলল, মহাশয়, আপনি পদ্ম দিদির বাড়ি যেতে চান? আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। আমি বললুম, আপাতত পদ্মদিদির বাড়ি নয়, আমি দিনতারণ বাবুর নতুন বাড়ির কাজ যেখানে হচ্ছে সেখানে যেতে চাই। সেখানে তার এক ছেলের বিপদ ঘটে গিয়েছে। আমার কথা শুনে তাদের মধ্যে আবার একটা চাঞ্চল্য দেখা দিল। বুঝলুম এই সংবাদ তাদের কাছে নতুন। এদিকে হালদার মশাইয়ের জ্ঞান তখনও ফিরে আসেনি। কাছের একটি বাড়ি থেকে জল এনে তাঁর চোখে মুখে ছিটিয়ে দেওয়ার পরেও তার জ্ঞান কিন্তু ফিরল না। সেই দেখে উপস্থিত সকলেই বেশ অস্থির হয়ে উঠল। তারা তাকে ধরে ধরে অচৈতন্য অবস্থাতেই তার নিজের বাড়ি পৌঁছে দিতে উদ্যত হল। হালদার মশাইয়ের বিপদ দেখে আমি নিজেকে আর স্থির রাখতে পারলুম না। যতই তিনি আমার প্রতি কটূক্তি করুন না কেন, এখন তিনি বিপদে পড়েছেন। তাই বললুম, এত সহজে ওর জ্ঞান ফিরবে না। বিপদ আসন্ন জেনে আমি ওকে সাবধান করতেই চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ভুল বুঝলেন, আপনাদেরও ভুল বোঝালেন। ওকে বাড়ি নিয়ে যান, এদিকটা সামলে আমি পরে একবার ওর বাড়ি যাবখন। ততক্ষণে গ্রামের মানুষের আমার প্রতি বিরূপ মনোভাব দূর হয়ে গিয়ে একটা সম্ভ্রম তৈরি হয়েছে। পদ্মদিদি আর দিনতারণ বাবু এই দুজন মানুষের সঙ্গে চেনাশোনা থাকার সুবাদেই যে গ্রামের মানুষ আমায় এখন এই চোখে দেখছে তা বুঝতে আমার বিলম্ব হলো না। দিনতারণ বাবু যে গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি তা আমি আগেই বুঝেছিল, কিন্তু পদ্মদিদির মতো একজন সাধারণ রমণীকে যে কেন এরা এত সমীহ করে চলে তা আমি তখন বুঝিনি। সে কথা বুঝেছিলুম অনেক পরে। তবে এই কাহিনীর স্বার্থে সেই কথা পুরোটা বলার কোনো প্রয়োজন নেই। আপাতত পদ্মদিদির কথা যতটা না শুনলেই নয় ততটাই বলবো। সে যাই হোক, এবার শোনো। হালদার মশাইকে ওরা বাড়ি নিয়ে গেলেন। স্থূলকায় ব্যক্তিটি বললেন, আচ্ছা, আপনাকে কোথায় পৌঁছে দেব বলুন তো দানবাবু? পদ্ম দিদির বাড়ি নাকি মৃত্যুর মশাইয়ের বাড়ি? আমি হেসে বললুম, মানে আমাকে সকলে ঠাকুরমশাই বলে ডাকে, ওইটাকেই আমি বেশি অভ্যস্ত। আর আমাকে পথ নির্দেশ দিলে আমি চলে যেতে পারবো, কাউকে পৌঁছে দিতে হবে না। আপাতত আপনারা পদ্মদিদির বাড়িটা আমাকে একটু দেখিয়ে দিন। বেশ বেশ বেশ, তাই হোক ঠাকুরমশাই। ওই যে সামনের রাস্তাটা দেখছেন, ওটা ধরে সোজা চলে গেলেই সামনে একটা বড় পুকুর দেখতে পাবেন। তবে পুকুরটা এখন কচুরিপানা ঢাকা পড়ে গেছে, কেউ ব্যবহার ট্যাবহার করে না, তাছাড়া সংস্কারও করা হয় না। ওই পুকুরের পাশ থেকে ডান দিকে চলে গেলে কিছুটা এগালি কতগুলো বড় বড় বাড়ি দেখতে পাবেন। পদ্মদিদি ওইখানেই থাকেন। ওইখানে পৌঁছে ওর খোঁজ করলেই যে কেউ দেখিয়ে দেবে। আর যদি মৃত্যুর মশাই বাড়ি যেতে চান, যেখানে নতুন কাজ হচ্ছে, তবে ওই পানা পুকুরের পাশ থেকে ডান দিকে না গিয়ে বাঁ দিকে সোজা এগোলি হবে। ওই রাস্তা ধরে ডায়ে বাঁয়ে কোনো দিকে না গিয়ে আর সোজা এগিয়ে গেলেই সেই বাড়ি কিন্তু আপনি দেখতে পাবেন। গ্রামের মানুষটি আরো কিছু বলছিলেন, কিন্তু আমার সেসব দিকে কোনো লক্ষ্য ছিল না। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, কারণ
সেই জায়গায় আমি বারবার একটা অলৌকিক অদ্ভুত নীল আলো দেখতে পাচ্ছিলাম। সেই আলো যে সবসময় সেখানে ছিল এমনটা নয়। সেই নীল আলোর রেখা কখনো কখনো আমার চোখের সামনে ভেসে উঠছিল, আবার কখনো কখনো তা অদৃশ্য হয়েও যাচ্ছিল। যেন কেউ একজন আমার সঙ্গে সমানে মশকরা করে চলেছে, যেন আমি তার খেলার সঙ্গী। আর সেই খেলার প্রধান সরঞ্জাম হলো সেই নীল আলো। আমি সেখানে উপস্থিত সকলের দিকে একে একে তাকিয়ে দেখলুম। না, কারুর চোখে মুখেই কোনো অস্বাভাবিকতা দেখতে পেলুম না। তার মানে আমার অনুমানই সঠিক। এখানে আমি ছাড়া আর কেউই সেই নীল আলো দেখতে পায়নি। যদি পেত তবে তাদের চোখে মুখেও বিস্ময় অথবা ভয়ের চিহ্ন প্রকট হয়ে উঠত। সেটা যখন হয়নি, তার মানে তারা কেউই ওই নীল আলোর উপস্থিতি সম্পর্কে একেবারেই অবগত নয়। আমি আর ওদের সেই ব্যাপারে কোনো প্রশ্ন করলুম না। এসব বলে সরল সাদাসিধে গ্রামবাসীদের ভয় পাইয়ে দেবার কোনো মানেই হয় না। আমি সেখানে থাকাকালীন যদি ওরা অথবা ওদের মধ্যে কেউ সেই অলৌকিক নীল আলো দেখতে পায়, তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। এইসব ভাবতে ভাবতেই আমি ওদের থেকে বিদায় নিয়ে পদ্মদিদির বাড়ির উদ্দেশ্যে রওনা হলুম। আমি সামনের সোজা রাস্তা ধরে চলতে শুরু করলুম। প্রথমে কিছুক্ষণ সেই আলোটা আর দেখতে পেলুম না। ভাবলুম, যাক, এখানে আর তাহলে সেই আলোটা আমাকে অনুসরণ করতে করতে আসছে না। কিন্তু কিছুটা রাস্তা সোজা হাঁটার পর যখন সেই পানা পুকুরটার কাছে এসে উপস্থিত হলুম, তখন আবার সেই নীল আলোটা আমি দেখতে পেলুম। মনে হলো আমার পিছন দিক থেকে এসে আমাকে অতিক্রম করে আলোটা আমার সামনে ওই পানা পুকুরের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরপর ঘটল একটা অদ্ভুত ঘটনা। আমি পদ্মদিদির বাড়ি যাব বলে যতবার সেই পুকুর থেকে ডান দিকের রাস্তাটা ধরতে যাচ্ছি, ততবার কিসে যেন একটা ধাক্কা খাচ্ছি। অথচ চর্মচক্ষে সেরকম কোনো কিছুই তো দেখতে পেলুম না যাতে আমি ধাক্কা খেতে পারি। পর পর 3 বার এইরকম হওয়ার পর আমি যখন মধুসুন্দরী দেবীকে স্মরণ করার কথা ভাবছি, এমন সময় শুনতে পেলুম ডান দিকের সেই রাস্তাটার দিক থেকে বেশ কিছু পায়ের আওয়াজ এদিকে আসছে। আরো একটু ভালো করে কান পেতে শুনতেই বুঝতে পারলুম শুধু পায়ের আওয়াজই নয়, সেই সঙ্গে তাদের পায়ে পড়া নুপুরের রিনিঝিনি শব্দও আসছে। বুঝলুম আগের দিনের সেই মেয়ের দল আসছে। সকাল হয়ে গিয়েছে, তাদের তো এখন দল বেঁধে কলসি কাঁখে নদীতে যাওয়ারই কথা। আমি আর ওই দিকে যাওয়ার চেষ্টা করলুম না। ওরা যখন আসছে তখন নিশ্চয়ই পদ্মদিদিও আসবে ওদের সঙ্গে। তাহলে আপাতত রাস্তাতেই দেখা হয়ে যাবে, কথা হবে না অবশ্য। সে না হোক, কতটুকুই বা চিনি আমি পদ্মদিদিকে। এই তো সবে আগের দিন দেখা হলো। তবে এটা ঠিক, আজ যখন হালদার মশাই সকলের সামনে আমাকে ওইভাবে অভিযুক্ত করলেন, তখন যদি আমি পদ্মদিদির নাম না বলতুম, তবে সেই মুহূর্তে ওদের হাত থেকে রক্ষা পাওয়া এক প্রকার মুশকিলই হয়ে যেত। পদ্মদিদি এক্ষেত্রে যদিও কিছু করেনি, তবুও তার নামটাই এক্ষেত্রে রক্ষা কবচ হয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। অন্তত তার জন্য তো পদ্মদিদিকে একবার ধন্যবাদ জানাতেই হয়। ঠিক করলুম পদ্মদিদির সঙ্গে এখন একবার দেখা করে দিনতারণ মিত্রের নতুন বাড়ির দিকে চলে যাব, যেখানে তার ছোট ছেলে আহত হয়েছে। এতক্ষণে নিশ্চয় তার চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে। পানা পুকুরের দিকে চোখ যেতে দেখলুম সেই নীল আলোর রেখাটা এখনো দেখা যাচ্ছে। এদিকে এতক্ষণে মেয়ের দল অনেকটাই কাছে এসে গিয়েছে। তাদের কথা, হাসি, মশকরা সবই শুনতে পাচ্ছি আমি। দেখতে দেখতে তারা আমার সামনেই এসে পড়ল।
মেয়েদের দলের পিছনের দিকে পদ্ম দিদিকেও দেখতে পেলুম, কিন্তু অবাক হয়ে দেখলুম আর সকলের মতো সে কথা বলছে না, এমনকি অন্যান্য মেয়েদের কথায় হাসিতে মশকরায় সে যোগও দিচ্ছে না। তার চোখের দৃষ্টি অনুসরণ করে দেখলুম সে এক দৃষ্টে তাকিয়ে আছে পানাপুকুরের দিকে। প্রথমটায় ভাবলুম ও বোধহয় আমার দৃষ্টি বিভ্রম, কিন্তু না, ভালো করে তাকিয়ে দেখি সে এক দৃষ্টে পানাপুকুরের দিকেই তাকিয়ে আছে। সে কি তবে দেখতে পাচ্ছে সেই নীল আলো? ভিতরে ভিতরে কেমন একটা উত্তেজনা অনুভব করলাম। তার মানে ও দেখতে পাচ্ছে। আমি একা নই, এইখানে আরো একজন আছে যে আমার মতোই সেই নীল আলোর উপস্থিতি সম্পর্কে অবগত। এদিকে কখন যে মেয়ের দল আমার একদম কাছে এসে পড়েছে তা আমি লক্ষ্যই করিনি। আমার চমক ভাঙল ওদেরই মধ্যে একজনের আমাকে উদ্দেশ্য করে বলা কথায়, কি গো ঠাকুর, সরো এখান থেকে। সেই তো তুমি সেই কখন থেকে আমাদের দিকে চেয়ে দাঁড়িয়ে আছো। সরো সরো। চপল চটুল হাসি আর কপট অভিমানে বলা কথাগুলো আমার কানে প্রবেশ করতেই আমার হুঁশ ফিরল। আমি তাড়াতাড়ি একপাশে সরে দাঁড়ালাম। মেয়েরা তাই দেখে যেন আরো বেশি করে মজা পেল। তারা হেসে ওর গায়ে ঢলে পড়ল, কিন্তু পদ্ম দিদির দিকে চোখ পড়তেই দেখলুম এইসবে তার যেন কোনো লক্ষ্যই নেই। একই রকম ভাবে সে দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সেই পানা পুকুরের দিকে। হঠাৎ খেয়াল করলুম পদ্ম দিদির ঠোঁট নড়ছে, তার মানে সে কিছু বলছে, কিন্তু অন্য মেয়েরা কি তার কথা শুনতে পাচ্ছে না? নিশ্চয়ই পাচ্ছে না, না হলে তারাও তো পদ্ম দিদির সঙ্গে যোগ দিত। আমি আরো একবার পানা পুকুরের দিকে তাকালুম। দেখলুম সেই নীল আলোটা এবার যেন আর স্থির নেই, মনে হলো সেটা তীর তীর করে কাঁপছে। আমি আবার তাকালুম পদ্ম দিদির দিকে। সে তখনও সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। অন্য মেয়েরা নিজেদের মধ্যে হাসি মশকরা করতে করতে এগিয়ে গিয়েছে কিছুটা। আমি অবাক হয়ে বললুম, এই সবাই এগিয়ে গেল যে, তা তুমি যাবে না ওদের সঙ্গে? কিন্তু কোনো উত্তর পেলুম না। তখন আরো একবার ডাকলুম, পদ্ম দিদি, এই তুমি শুনতে পাচ্ছ আমার কথা? এবারেও কোনো সাড়া পেলুম না। আমি স্পষ্ট একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, তাকে বিড়বিড় করে কথা বলতেও দেখতে পাচ্ছি, অথচ এত কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার বলা কথাগুলো শুনতে পাচ্ছে না। এই ব্যাপারটা আমার বড় অদ্ভুত লাগলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখলুম মেয়েদের দল আরো কিছুটা এগিয়ে গিয়েছে। তাদের মধ্যে কয়েকজন তখনও পিছনের দিকে চেয়ে কি যেন দেখছে। তাদেরই মধ্যে একজন আমাকে ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ও ঠাকুর, তুমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বলো দেখি? ওদিকে তো কেউ নেই গো, কিচ্ছু নেই। আমার কেমন সন্দেহ হলো, মেয়েরা বলে কি? আমি ঘাড় ঘুরিয়ে সেদিকে দেখে এবার যার পর নাই বিস্মিত হলুম। সেদিকে কেউ কোথাও নেই, পদ্ম দিদিও নেই। পানা পুকুরের দিকে তাকিয়ে দেখি, না, কোনো নীল আলোর অস্তিত্ব নেই এখন সেখানে। এখন সব কিছু স্বাভাবিক। আমি মেয়েদের কোনো উত্তর দিলুম না। তারা চলে যাওয়ার পর তারা যেদিক থেকে এসেছিল, মানে যেখানে একটু আগেই আমি পদ্ম দিদিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেদিকে হাঁটা লাগালো। কিন্তু কি আশ্চর্য, সেদিকে মাত্র 3 কি 4 পা এগোতেই কিসের সঙ্গে যেন একটা ধাক্কা খেয়ে পিছিয়ে এলুম। কিন্তু কিসের সঙ্গে যে ধাক্কা খেলুম তা বুঝতে পারলুম না। সেদিকে বারবার তাকিয়েও এমন কিছু দেখতে পেলুম না যার সঙ্গে আমার ধাক্কা লাগতে পারে। বুঝতে পারলুম কোন অলৌকিক অদৃশ্য পর্দা দিয়ে সেই জায়গাটা আবৃত। কিন্তু এই পর্দা শুধুমাত্র আমারই জন্য, কারণ এই কিছুক্ষণ আগেই তো মেয়েরা সেদিক থেকেই এদিকে এলো। সঙ্গে সঙ্গে আমার পদ্ম দিদির কথাও মনে পড়ল। সে কিন্তু সেদিক থেকে এদিকে আসতে পারেনি, নাকি ইচ্ছা করেই আসেনি।
বুঝলুম ব্যাপারটা অত সহজ নয়। এমন সময় পানা পুকুরের দিকে আমার চোখ গেল। সেদিকে তাকাতেই বুঝতে পারলুম সেখানে আবার সেই নীল আলোটা উপস্থিত হয়েছে। তবে এবার যেন সেটা একবার জ্বলছে আর নিভছে। আমার মনে হলো সেই অলৌকিক আলো যেন আমাকে কিছু জানাতে চায়। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলুম, কিন্তু লাভ কিছুই হলো না। তখন ঠিক করলুম দিনতারণ মিত্রের নতুন বাড়ির দিকেই যাই। আগেই বলেছি, আমি গণনা করে দেখেছি মিত্রমশাইয়ের বড় আর ছোট ছেলের বিপদের সম্ভাবনা রয়েছে, আর ছোট ছেলে তো ইতিমধ্যেই আহত হয়েছে। আমি এবার গ্রামবাসীদের নির্দেশিত পথে পানা পুকুরের অন্য দিক ধরে চলল। হাঁটতে হাঁটতে পিছনে না তাকিয়েও বুঝতে পারলুম সেই নীল আলোটা আমাকে অনুসরণ করছে। আমি অনেকক্ষণ ধরেই মধুসুন্দরী দেবীকে মনে মনে স্মরণ করছিলাম। এখন মনে হলো তিনি যেন আমার মনে সাহস সঞ্চার করেছেন, যেন বলছেন এই নীল আলোকে ভয় পাওয়ার কিছু নেই, সেই আলো কিছু বলতে চায়, তাই আমাকে সেই তখন থেকে এভাবে অনুসরণ করছে। অবশ্য সে কথা আমি নিজেও বুঝতে পেরেছিলুম যখন পানা পুকুরের অন্য পাশে চেষ্টা করেও যেতে পারলুম না। অদৃশ্য কোনো দেওয়াল আমায় সেদিকে যেতে বাধা দিল। তখনই বুঝেছিলুম ওই অলৌকিক নীল আলোর জন্যই এই সব হচ্ছে। আসলে ওই নীল আলো আমাকে অন্য কোনো খানে নিয়ে যেতে চায়। আর যত সময় যাচ্ছে আমার বিশ্বাস তত দৃঢ় হচ্ছে যে সেই গন্তব্য আসলে দিনতারণ মিত্রের নতুন বাড়ি। আমি এইবার একটু দাঁড়িয়ে পড়লুম। পিছনে তাকিয়ে দেখলুম সেই নীল আলো এক জায়গায় স্থির হয়ে রয়েছে। চারপাশে তাকিয়ে দেখলুম কেউ কোথাও নেই। তখন সেই নীল আলোর উদ্দেশ্যে আমি বললুম, তুমি কে তা আমি অনুমান করতে পারলেও তোমার পরিচয় আমি ঠিক বুঝতে পারিনি। তুমি তো আমার ক্ষতি চাও না, তাই তো? তাও কেন আমাকে অনুসরণ করছো বলো তো? কেন এইভাবে আমার পিছু পিছু আসছো? কোনো উত্তর এলো না। অবশ্য উত্তরের আশাও আমি করিনি, কিন্তু কোনো ইঙ্গিতও পেলুম না তার দিক থেকে। তখন আমি আবার বললুম, দেখো, যদি তুমি আমাকে পথ দেখিয়ে কোথাও নিয়ে যেতে চাও তবে আমার সামনে সামনে চলো। এইভাবে আমার পিছনে পিছনে এসে কি লাভ? এইবার কাজ হলো। দেখলুম সেই নীল আলো হঠাৎই একটা পাক খেয়ে ঘুরে আমার পথের সামনে এসে দাঁড়ালো। তারপর দুবার দপদপ করে জ্বলে উঠে স্থির হয়ে রইল। আমি এগোতে লাগলুম, আর আমার পথপ্রদর্শক হয়ে সেই নীল আলো আমার সামনে সামনে চলতে লাগলো। আমার বুঝতে অসুবিধা হলো না যে এই আলো আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে। আমিও যে সেই স্থানেই যেতে চাই, দিনতারণ মিত্রের নতুন বাড়িতে। অবশেষে একটা খোলা জায়গায় এসে উপস্থিত হলুম। সামনেই একটা উঁচু মতো ঢিবি, সেইখানেই মিত্রমশাইয়ের বাড়ির কাজ চলছে। সেখানে অনেক লোক দেখলুম, কিন্তু সেখানে পৌঁছানোর পর সেই নীল আলোটাকে আর আমি দেখতে পেলুম না। সে যাই হোক, মিত্রমশাই আমাকে দেখতে পেয়ে বললেন, আসুন আসুন, আমার ছোট ছেলের চোট লাগলেও সেটা তেমন গুরুতর কিছু নয়। ডাক্তার এসেছিলেন, ব্যান্ডেজ বেঁধে দিয়ে গিয়েছেন, ওষুধও দিয়েছেন কিছু। তাকে আমি দুজন লোক সঙ্গে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখানে এখন আমার বড় ছেলে আর আমি আছি। আসুন। বললুম, এখান থেকে আপনার বাড়ি যাওয়ার কয়টি রাস্তা? তিনি অবাক হয়ে বললেন, একটি রাস্তা, কিন্তু কেন বলুন তো? ও কিছু নয় কিছু নয়, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আমি তাকে আসল কথা বললুম না। একটি রাস্তা হলে আমি তাদের দেখতে পেলুম না কেন? আমি তো ওই রাস্তা ধরেই এইখানে এলুম। এমন সময় হঠাৎ সেই নীল আলোটা আবার দেখতে পেলুম। সেটা যেন রাগে ফুঁসতে ফুঁসতে দপদপ করতে করতে এগিয়ে যাচ্ছে মিত্রমশাইয়ের ছোট ছেলেটার দিকে। সাবধান মিত্রমশাই, আপনার ছেলেকে হাতের কোদাল আর ওই পুটুলিটা এক্ষুনি ফেলে দিতে বলুন।
কিন্তু আমার মুখের কথা সম্পূর্ণ হওয়ার আগেই অঘটন যা ঘটার তা ঘটে গেল। আমি দেখলুম সে নীল আলোটা পাক খেতে খেতে তাকে জড়িয়ে ধরল, আর তখনই সে একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। ছোট ছেলেকে এইভাবে পড়ে যেতে দেখে মিত্রমশাই হায় হায় করে উঠলেন। ওরে কি হলো? কোথা থেকে কি হয়ে গেল? ওরে জল আন, একটু ধর ওকে, ধর। মিত্রমশাই ছুটে গেলেন ছেলেটির দিকে। আমি তাড়াতাড়ি বললুম, সাবধান, ওই কোদাল আর পুঁটুলিটা কেউ স্পর্শ করবে না। কিন্তু ততক্ষণে ওখানে উপস্থিত রাজমিস্ত্রিদের মধ্যে একজন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক সেই পুঁটুলিটা স্পর্শ করে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে তার ফলও ফলেছে। সেও ওই একইভাবে একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সবাই যেন চুপ করে গেল। এই আকস্মিক ঘটনা বা দুর্ঘটনায় সবাই এতটাই বিহ্বল হয়ে পড়ল যে কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলল। এদিকে আমি মনে মনে প্রমাদ গুনলাম, ওই অভিশপ্ত কোদাল আর পুঁটুলি যখন একবার দুজন মানুষের উপর আঘাত এনেছে, তখন যে তারা এত সহজে থামবে না তা বুঝতে আমার অসুবিধা হলো না। এইদিকে সেই নীল আলোটাকেও আমি আর তখন দেখতে পাচ্ছিলাম না। কোনোভাবে যদি সেই আলোর হদিশ পেতুম, তাহলে তার সঙ্গে মানসিক যোগাযোগ স্থাপন করে এই দুর্ঘটনা বন্ধ করার চেষ্টা করতে পারতুম। কিন্তু তা যখন হলো না, তখন অন্য কোনোভাবে সেই অপশক্তিকে প্রতিহত করার উপায় খুঁজতে শুরু করলুম। এদিকে সেখানে যারা কাজ করছিল তারা চুপ করে গেলেও মিত্রমশাইকে থামানো গেল না। ছোট ছেলের এইরকম আকস্মিক দুর্ঘটনায় তিনি বিহ্বল হয়ে পড়লেন। কি হলো? তোরা সবাই চুপ করে বসে গেলি কেন? একটু ধর, জল আন, কেউ জল আন। কিন্তু তার কাতর আহ্বানও কাউকে এতটুকু বিচলিত করতে পারল না। এদিকে এতক্ষণ তার বড় ছেলে সেখানে উপস্থিত ছিল না, তাই এখানে এতক্ষণ ধরে কি ঘটে চলেছে সে সম্পর্কে একেবারেই অবগত ছিল না। এখন এখানে আসার পথে সে তার বাবার বলা কথাগুলো শুনতে পেল। সেও বিচলিত হয়ে পড়ল। তাকে দেখা না গেলেও এইবার তার কণ্ঠস্বর শোনা গেল। কার কি হয়েছে বাবা? কাকে ধরতে হবে? এসেছিস, আয় বাবা, আয় আয় আয়, এদিকে কি সর্বনাশটাই না হয়ে গেল। দেখ, তোর ছোট ভাই অজ্ঞান হয়ে গিয়েছে। মিত্রমশাই তার বড় ছেলের উদ্দেশ্যে আরো নানান কথা বলতে লাগলেন, কিন্তু সেসব কথা আমি শুনতে পেলুম না। বলা ভালো, সেদিকে আমার কোনো মনঃসংযোগ ছিল না। তার বড় ছেলের বলা কথাগুলো তখন আমার কানে বাজছিল। কার কি হয়েছে বাবা? কাকে ধরতে হবে? কথাগুলো ক্রমশ যেন বিকৃত হতে লাগলো। আমি সমানে শুনতে লাগলুম। কাকে ধরতে হবে? কার কি হয়েছে বাবা? কাকে ধরতে হবে? চোখের সামনে একটা দৃশ্যপট অস্পষ্ট থেকে ক্রমশ স্পষ্ট হতে লাগলো। কারা যেন একটা সুড়ঙ্গ খুঁড়ছে। কোদালের কোপের পর কোপ পড়ছে। সুড়ঙ্গ ক্রমে দীর্ঘায়িত হচ্ছে। কারা যেন কোত্থেকে অনেকগুলো ঘোড়া নিয়ে এলো। ঘোড়াগুলো অল্প আলোতেও চকচক করছে। যারা সেগুলো বয়ে নিয়ে আসছিল তারা ঘোড়াগুলোর ভারে নুয়ে পড়েছে। তারপর সেগুলো থরে থরে সাজানো হলো সেই সুড়ঙ্গের মধ্যে। তারপর আরো কতগুলো লোক এলো। তারা সঙ্গে করে নিয়ে এলো একজন অর্ধ অচেতন বাচ্চা ছেলেকে। আমি শিউরে উঠলুম। আমি জানি এখানে কি হতে চলেছে। আমি ভুলে গেলুম অতীত ঘটনা পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। আমি সেখানে ছুটে যেতে চাইলুম, চিৎকার করে বলতে চাইলুম, বন্ধ করো, বন্ধ করো এই নারকীয় প্রথা। এতে কারোর ভালো হবে না। তোমাদের এই রাশি রাশি ধনসম্পত্তি কারোর কোনো কাজে আসবে না। ওকে ছেড়ে দাও, মুক্তি দাও। কিন্তু অবাক হয়ে দেখলুম আমার গলা দিয়ে স্বর বেরোলো না। যাদের কানে কথাগুলো পৌঁছানোর দরকার ছিল তারা কেউই আমার কোনো কথা শুনতে পেল না।
আমাকে দেখতে পর্যন্ত পেল না। তখন আমার মনে পড়ে গেল এটা অতীতের ঘটনা, আর অতীতের ঘটনা পরিবর্তন করার কোনো ক্ষমতা মহাকাল আমাকে দেননি। তখন এক প্রকার বাধ্য হয়েই চুপ করলুম, আর সেই সব ঘটনার প্রবাহ একের পর এক দেখে যেতে লাগলুম। আমি দেখলুম প্রায় অচেতন সেই বাচ্চা ছেলেটি সবকিছু না বুঝলেও এইটুকু বুঝতে পেরেছিল যে তার বিপদ আসন্ন। তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে লাগলো। একসময় সে সক্ষম হলো সেখান থেকে চলে যেতে, কিন্তু হায়, সেই পলায়ন কয়েক মুহূর্ত মাত্র স্থায়ী হলো। সে সেই স্থান ত্যাগ করার আগেই তার খোঁজ পড়ল। জমিদার মশাই হুঙ্কার ছাড়লেন, ওরে, কে কোথায় আছিস? সে পালিয়েছে, তাকে ধরে নিয়ে আয় এক্ষুনি। এমন সময় অন্য আরেকজন যুবক সেখানে এসে উপস্থিত হলো। এতক্ষণ সে সেখানে ছিল না, কিন্তু এইবার জমিদারের বলা কথাগুলো শুনে সে বলে উঠল, কার কি হয়েছে বাবা? কাকে ধরতে হবে? আমি চমকে উঠলুম। অবিকল এক গলার স্বর, অবিকল দেখতে। আমার আর বুঝতে বাকি রইল না সেই ছেলেই এই জন্মে মিত্রমশাইয়ের ঘরে এসেছে, তারই বড় ছেলে হয়ে। মুহূর্তের মধ্যেই সেই ছেলে সব পরিস্থিতি বুঝতে পেরে গেল। তারপর অতি সহজেই পালিয়ে যাওয়া সেই বাচ্চা ছেলেটিকে ধরে ফেলল। দেখলুম নির্দিষ্ট পূজা অর্চনার মাধ্যমে সেই বাচ্চাটিকে যখে পরিণত করা হলো। সেই সুড়ঙ্গের মধ্যে তাকে ঢুকিয়ে দিয়ে সুড়ঙ্গের মুখ মাটি চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। উহ, কি নিষ্ঠুর! কি অমানবিক! শেষের দিকে বাচ্চাটা চিৎকার করে শুধু বলেছিল, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে। হে ঈশ্বর! তার চিৎকার, তার কান্না আমি এখনো শুনতে পাই, এখনো আমার কানে বাজে। সেই যুবক ছেলেটি তখন তার বাবাকে জিজ্ঞাসা করছিল কাকে ধরতে হবে। তার গলাটা যেন আমি আবার শুনতে পেলুম। আমার মনে হলো সেই মুহূর্তে আমার খুব কাছ থেকে সেই স্বর আমি শুনতে পাচ্ছি। কার কি হয়েছে বাবা? কাকে ধরতে হবে? ওরে, তোরা সব চুপচাপ দাঁড়িয়ে কেন আছিস? দেখতে পাচ্ছিস না ছেলেটা যে আমার ভুল বকছে? কিছু একটা কর, কিছু একটা কর তোরা। এবার অসহায় পিতার কাতর আরতি শুনতে পেলুম। মুহূর্তের মধ্যে ফিরে এলুম বাস্তবের রুক্ষ মাটিতে। চোখের সামনে আবার দেখতে পেলুম সে অলৌকিক নীল আলোটা। সেটা বেরিয়ে আসছে সেই পুটুলিটা থেকে। এইবার আমার আর বুঝতে বাকি রইল না সেই নীল আলো আসলে কোনো অতৃপ্ত আত্মার প্রতিমূর্তি। এ তো সেই যক্ষে পরিণত হওয়া বাচ্চা ছেলেটি, যার উপর সেদিন ওইভাবে অন্যায় করা হয়েছিল। আর এই কোদালটা, যেটা স্পর্শ করলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, সেটা দিয়েই তবে তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল। আর সেটা আমাকে বোঝানোর জন্যই নীল আলোটা আমাকে এখানে নিয়ে এসেছে। দেখলুম নীল আলোটা নিজের চারপাশে প্রবল আক্রোশে পাক খাচ্ছে, ফুঁসছে, যেন সবকিছু সে ধ্বংস করে দিতে চায়। আমি প্রমাদ গুনলাম, সেই জন্মে যা হয়ে গিয়েছে তা তো হয়েই গিয়েছে। মিত্রমশাইয়ের বড় ছেলে তো আর সেই মানুষ নয়। আমি তাড়াতাড়ি মধুসুন্দরী দেবীকে স্মরণ করে তার উদ্দেশ্যে মনে মনে বললাম, তোমার ওপর চরম অন্যায় হয়েছে বুঝতে পারছি, কিন্তু এই ছেলেটি তো কোনো দোষ করেনি। আগের জন্মে যা হয়েছিল তার শাস্তিও পেয়েছে, তবে আর কেন? প্রতিশোধের আগুন তোমাকে মুক্তি দেবে না। দয়া করে এই স্থান ত্যাগ করে সকলকে মুক্তি দাও, আর নিজেও মুক্ত হও। বেশ কয়েকবার বলার পর সে শান্ত হলো। আস্তে আস্তে সে অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। আস্তে আস্তে এখানেও সব স্বাভাবিক হলো। মিত্রমশাইয়ের বড় ছেলে আর সেই শ্রমিকটিও চোখ খুলে তাকালো। আমিও চলে এলুম সেখান থেকে। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করল। কিশোরী বলল, সেদিনই তাহলে ওই গ্রাম থেকে চলে এলেন?
পদ্মদিদির সঙ্গে আর বুঝি দেখা হলো না? তারানাথ বলল, কোথায় আর সেদিন আসতে পারলুম, কিছুই তো ঠিক হলো না। হালদার মশাইয়ের বিপদ হলো, আমার সেখানে যেতে হলো। আর পদ্মদিদির কথা বলছো, হ্যাঁ, তার সঙ্গেও দেখা হয়েছিল বই কি। এইবার আমি বললাম, কই সেসব তো বললেন না আমাদের, বলুন বলুন। তারানাথ গম্ভীর হয়ে বলল, সেসব বলতে গেলে এখনো অনেক সময় লাগবে। একদিনে তো সব হবে না। অন্যদিন এসো, সেদিন বাকি কথা হবে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত জকের ধন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করবেন, এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।